আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটু ভিন্ন ছিল। বলা যায় সবার পরামর্শ অনুযায়ী আজকে আমাদের আলোচনা হবে প্র্যাকটিস অফ মেডিসিনের কিছু অংশ, অর্গাননের কিছু সূত্র, আর এর সাথে রেপার্টরির হচ্ছে এই যে ডিজিজগুলো দেখানো হবে সেগুলো কোথায় পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আলোচনার শেষে বা আলোচনার মধ্যে আপনাদের যাদের প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা যদি জেনে থাকি ইনশাল্লাহ উত্তর দিব। তো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মোটামুটি দুইটা দুইটা মানে দুইটা ঠিক না, ঠিক তিনটা। সায়াটিকা, মেয়েদের কিছু রোগ, আর পলিপাস, নাকের যে পলিপাস হয় সেটা। আমরা আপনারা জানেন যে আমরা লক্ষ্য করি যে বর্তমান সময় মনে হয় এমন কোনো পরিবার নাই যেই পরিবারে হচ্ছে মাজার ব্যথার রুগী নেই। প্রায় সকল পরিবারেই মাজা ব্যথার রুগী কিন্তু আছেই, কেউ না কেউ। আহ, আমাদের যেমন বয়স্ক মানুষ তেমনি অল্প বয়সের মানুষদেরও আমরা বর্তমানে এই মাজা ব্যথায় নানানভাবে আক্রান্ত হতে দেখি। সেটারই ধারাবাহিকতায় আমরা এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আমাদের আলোচনার এখনকার বিষয়বস্তু সেটা হচ্ছে সাইটিকা নার্ভ। আর এই সাইটিকা নার্ভের সাথেই অন্য যে মাজা ব্যথার সাথে রিলেটেড অন্য যে বিষয়গুলো আছে সেগুলো জড়িত আছে। আমরা আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার কথা যদি বোঝা না যায়, ছবিতে স্ক্রিন শেয়ার যদি ভালোভাবে দেখা না যায়, সাথে সাথে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমার ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য। তো আজকে আমরা এই আলোচনাতে দুইটা ভাগ করে, মানে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি নিজে আপনাদের সাথে আছি, আর দ্বিতীয় ভাগে আব্দুল মুতালেব ভাই, দ্বিতীয় ভাগে তিনি আপনাদের সাথে থাকবেন। তো প্রথম ভাগ, আমার যে ভাগটা, যে অংশটা, সেটা হচ্ছে সাইটিকা নার্ভ। আমরা সাইটিকা নার্ভের একটা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি। সাইটিকা নার্ভটা আসলে কোথা থেকে আসছে? এই যে যে নার্ভটা দেখা যায় স্ক্রিনে, যে নার্ভটা দেখা যাচ্ছে হচ্ছে মেরুদণ্ডের হাত থেকে নিচের দিকে পা 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 দিয়ে বেয়ে চলে আসছে, এটি হচ্ছে মূলত সাইটিকা নার্ভ। তো সাইটিকা কি জিনিস, সাইটিক নার্ভ এটা, সেই বিষয়টা আমরা এখন প্রথমে যাচ্ছি। সাইটিকা আসলে কি জিনিস, এই জিনিসটা কি। তো আমরা চলে যাই প্রথমে সাইটিকা আসলে কি। এই যে লেখাগুলো আমি দেখাচ্ছি, লেখাগুলো আপনাদেরকে একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু গুরুত্ব সহকারে লেখাগুলো দেখবেন। স্ক্রিন শেয়ারটা একটু লক্ষ্য করতে হবে, না হলে হয়তো বা আমার কথাগুলো বোঝা যাবে না। আর হচ্ছে আমরা এই ফোনটাকে যদি এইভাবে নিই তাহলে মনে হয় বেশি লেখা দেখা যাবে, এইভাবে চাইতে এইভাবে বেশি বোঝা যাইতে পারে। যদি যায় তাহলে ফোনটাকে ঘুরিয়ে নেওয়া ভালো হবে আপনাদের। হ্যাঁ, যারা আমরা ফোন ব্যবহার করছি, আর যারা ল্যাপটপে দেখছে তারা তো হচ্ছে বড় করেই দেখতে পাবো। তো আমরা আসলে এখন আসছি যে সাইটিকা আসলে কি জিনিস। সাইটিকা হচ্ছে মানব শরীরে একটা সবচেয়ে বড় যে নার্ভ, তার নাম হচ্ছে সাইটিক নার্ভ। এই সাইটিক নার্ভ আমাদের L4 থেকে LS দিয়ে শুরু হয়ে, ওখান থেকে শুরু করে পায়ের একদম নিচ পাতা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত বিস্তৃত একটা নার্ভ, বড় নার্ভ। এই নার্ভটা যখন কোনো কারণে আক্রান্ত হয়, যেমন সেখানে প্রদাহ সৃষ্টি হয়, চাপ লাগে, তখনই যে ব্যথাটা মানে যে সমস্যাগুলো তৈরি হয় সেটাকেই আমরা হচ্ছে সাইটিকা বলি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি ছবি একটু আটকে গেছিল। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দুলাল ভাই। আপনি একটু সহযোগিতা করুন, যদি কথা বোঝা না যায় একটু বলে দেবেন। ইনশাল্লাহ। তো ঠিক আছে। এই সাইটিক নার্ভটা যখন আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার নানান কারণ আছে। কেন আক্রান্ত হয় সেই বিষয়ে আমরা পরে যাব। আমরা আসলে প্রথমে বুঝতে চাচ্ছি সাইটিকা আসলে কি জিনিস। সাইটিকা হচ্ছে সাইটিক নার্ভ, যেটা মেরুদণ্ডের হচ্ছে L4 থেকে S3 দিয়ে থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত।
এই নার্ভের যখন কোনো কারণে উত্তেজিত হয়, প্রদাহ সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হয়, তখন কোমর থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত যে ব্যথা প্রসারিত হয়, সেটাকেই মূলত সাইটিকা বলে। তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে সাইটিকা আসলে কাকে বলে। এই নার্ভে যে কোনোভাবে চাপা পড়লে যে লক্ষণগুলো মূলত আসে, সেটাই হচ্ছে আমাদের সাইটিকা। তো এবার আমরা আসবো যে সাইটিকা নার্ভটা, আমি যেটা বললাম আপনাদেরকে, সেই নার্ভটা একটু দেখাই। এই যে দেখেন, ওপরে L4 থেকে শুরু করে যে নিচে হচ্ছে S3 পর্যন্ত যে আমাদের যে হাড়গুলো আছে, মেরুদণ্ডের হাড়ের নাম, সেই হাড় থেকে শুরু করে যে নার্ভটা দুই পা দিয়ে নিচের দিকে বয়ে চলেছে, এই নার্ভটাই হচ্ছে সাইটিক নার্ভ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন যে বোঝা যাচ্ছে না। এটাই হচ্ছে মূলত আমাদের এই সাইটিকা নার্ভ। তো এই সাইটিকা নার্ভ, এখন যদিও আমি বলতেছি আমার সাবজেক্ট আজকে সাইটিকা নার্ভ, কিন্তু যে সাইটিকার যে সাথে জড়িত আর যে অসুখগুলো আছে, বর্তমান সময়ের মেরুদণ্ডের যে বড় বড় অসুখগুলা, পিএল পিএলএসডি থেকে শুরু করে আরো যতগুলো অসুখ অসুখ আছে, তারই মূলত ভাবি ফল এই হচ্ছে সাইটিকা নার্ভ। মানে সব মেরুদণ্ডের যাবতীয় সমস্যার হলেই এই নার্ভটা আক্রান্ত হতে পারে, মানে এর সাথে সকল কিছু সম্পৃক্ত। আচ্ছা, আমরা তাহলে দ্বিতীয় ইয়েতে যাই। আমরা সাইটিকা নার্ভ দেখলাম, এখন এর মূল লক্ষণগুলো কি, সাইটিকার যে সমস্যাগুলো আমরা বুঝবো কিভাবে। আমরা চলে আসি এখন মূল লক্ষণ হচ্ছে কোমর থেকে শুরু করে নিতম্ব, মানে আমাদের মাজার পিছন দিক থেকে পিছনে দিয়ে পায়ের নিচ পর্যন্ত যে ব্যথা নামে। ব্যথা সাধারণত এক পাশে হয়। সাইটিকার ব্যথা সাধারণত ডান পাশ অথবা বাম পাশ যে কোনো পাশে হতে পারে, তবে খুব অল্প ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রেও দেখতে পাই, মানে দেখতে পেতে পারি। তো তারপরের লক্ষণ কি, পা অবশ ও ঝিমঝিম ভাব। দ্বিতীয় লক্ষণ কি, সুই ফুটানোর মতো ব্যথা। তারপরে কি, বসলে বা দাঁড়ালে ব্যথা বাড়ে, হাঁটলে বা নড়াচড়া করলে টান পড়ে, টান খায় ওখানে। এই জিনিসগুলো যদি কোনো পেশেন্টের মধ্যে আমরা পাই, তাহলে আমরা ধরে নিব পেশেন্টটি সাইটিকায় আক্রান্ত। এখন আমরা আসলে সাইটিকা নার্ভটা কিভাবে আক্রান্ত হয়, সেই বিষয়গুলো আমাদের আসলে জানা দরকার, যে আক্রান্ত হয় কিভাবে। তার আগে আমরা জেনে নিই সাইটিকার ঝুঁকিতে সবচেয়ে বেশি কারা। সাইটিকার ঝুঁকিতে যারা বেশি, তারা হচ্ছে দীর্ঘ সময় যারা বসে থাকেন, ভারী ওজন তোলেন, বয়স যাদের 30 থেকে 60 বছর পর্যন্ত, নিয়মিত যারা ব্যায়াম করেন না, এরাই মূলত সাইটিকার পেশেন্ট হয়। সাইটিকার হচ্ছে কেন হয়, সাইটিকার নার্ভটা যে আক্রান্ত হয়, আমরা যে কথাটা বলছিলাম যে সাইটিকার নার্ভটা যে আক্রান্ত হয়, এটা আসলে কেন হয়। এই মূলত 5টা কারণে আমরা সাইটিকার নার্ভকে আক্রান্ত হতে দেখতে পারবো। 5টা কারণের মধ্যে প্রথম কারণের মধ্যে আমরা কি পাবো, ডিস্ক বাল্জ, ডিস্ক প্রোলাপস, স্লিপ ডিস্ক। দ্বিতীয় লক্ষণ পাবো আমরা স্পাইনাল ক্যানাল ন্যারোয়িং, স্পাইনাল স্টেনোসিস। তৃতীয় কারণ আমরা পাবো মাসল স্পাজম, পিউফারমিস সিনড্রোম। চতুর্থ কারণ আমরা পাবো হঠাৎ ভারী কিছু তোলা, দীর্ঘ সময় বসে কাজ করা। চতুর্থ ষষ্ঠ যে কারণটা, সেটা হচ্ছে বয়সজনিত ডিস্ক ক্ষয়। তো মোটামুটি আমাদের কয়েকটা বিষয়ে, যদি নিচের গুলো বিষয় অনেকটাই সহজ, আমরা বুঝতে পারছি। উপরের বিষয় হয়তো বা আমাদের অনেকের কাছে একটু কঠিন হতে পারে যে এই জিনিসগুলো আসলে কি। এখন আমরা একে একে দেখানোর চেষ্টা করব যে এই জিনিসগুলো আসলে কি। আমার কথা কি বোঝা যায়, বা স্ক্রিন শেয়ার দেখাতে কোনো সমস্যা আছে? দুলাল ভাই একটু জানান আমাকে। না, ক্লিয়ার আছে। ক্লিয়ার আমার আছে? সাইজ শেয়ার সব দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। প্রথমে আমরা যাই যে কারণগুলো আমরা পাইলাম, সেই কারণগুলো, মূল কারণগুলো একটু হচ্ছে আমরা যদি বিস্তারিত জানি, তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে। তার আগে একটু একটা জিনিস, একটু লাইটের মনে হয় স্বল্পতা আছে, লাইটটা অন করা হয় না। আচ্ছা, আমরা
যে পরবর্তী যে আমরা যে দ্বিতীয় কারণটা, প্রথম যে কারণ সেই কারণ দিকে আমরা চলে যাই। প্রথম কারণ হচ্ছে ডিস্ক বাল্জ বা ডিস্ক প্রোলাপস। এই জিনিসটা আসলে কি? আমি ইনশাল্লাহ এগুলো কিন্তু আমি ছবির মাধ্যমেও দেখাই দেবো যে কোন জিনিসগুলো কেমন। আপনারা একটু আপাতত এই কথাগুলোর দিকে একটু গুরুত্ব দিবেন এবং ছবিগুলো দেখবেন, তাহলে আশা করা যায় পরবর্তীতে যখন আমি ছবি দেখাবো তখন আরেকটু সহজ হয়ে যাবে। তো সাইটিকার সরি, যে প্রধান প্রধান কারণ, এক নাম্বার কারণ সেটা হচ্ছে ডিস্ক বাল্জ বা ডিস্ক প্রোলাপস। তো আমরা প্রথমে দেখি এই জিনিসগুলো কি। আমাদের মেরুদণ্ডের প্রতিটি হাড় মানে ভার্টিব্রা মাঝখানে একটা নরম জেলির মতো ডিস্ক থাকে, যে ডিস্কের উপরে একটা শক্ত আবরণ থাকে, শক্ত আবরণের ভিতরে নরম জেলির মতো ডিস্ক থাকে। এই ডিস্কের কাজটা কি? ডিস্কের কাজ হচ্ছে শরীরের ঝাঁকুনি শোষণ করা, হাড়গুলোর মাঝে ফাঁকা রাখা। আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে সেই হাড়গুলোর মাঝে নির্দিষ্ট ফাঁক হচ্ছে ঠিক রাখা, শরীর নড়াচড়া করতে সাহায্য করা। আচ্ছা, ডিস্কের ভেতরে যে শক্ত অংশ অ্যানুয়াল ফিবোরাস, এই অংশটা হচ্ছে ভিতরের যে হচ্ছে সরি ডিস্কের যে আপনার ভেতরে শক্ত অংশ সেটা অ্যানুয়াল ফিবোরাস, আর ভিতরে যে নরম জেলির মতো যে অংশটা সেটা হচ্ছে নিউক্লিয়াস পালপুলাস। এই এটা হচ্ছে ডিস্কের আমাদের হচ্ছে একটা হচ্ছে গঠন আর কি। ডিস্কের মধ্যে কি থাকে আমরা পরবর্তীতে আসি একটু। আচ্ছা, ডিস্ক আমরা এতক্ষণ বোঝাচ্ছিলাম ডিস্ক বাল্জ এবং হচ্ছে ওই হচ্ছে ইয়ার জিনিসগুলো কেমন। ডিস্ক বাল্জ আসলে কেন হয়? আমাদের যে মতো কারণটা দেখলাম সেটা ডিস্ক বাল্জ কেন হয়। ভারী কিছু তোলা, এটা হচ্ছে ভুল ভঙ্গিতে ভারী কিছু তোলা, তাহলে যখন ডিস্কের উপরে চাপ পড়ে, তারপরে কি দীর্ঘ সময় বসে থাকা, লম্বা সময় চেয়ারে বসে থেকে কাজ করা, কোমরে চাপ পড়ে। তৃতীয় হচ্ছে বয়সজনিত ক্ষয়, ডিজেনারেটিভ। তারপরে হচ্ছে ডিস্ক পাতলা হয়ে সহজেই জেলি বেরিয়ে আসে। এই ডিস্ক পাতলা হয়ে যখন সহজে জেলি জেলি বাইরে আসে তখন থেকে ডিস্ক প্রোলাপস বা ডিস্ক হার্নিয়েশন বলে। হঠাৎ ঝুঁকে কোনো কাজ করা, ঝুঁকে ঝুঁকে কাপড় ধোয়া, পানি তোলা, বাচ্চাদের তুলতে গিয়ে ইনজুরি, বেশি ওজন হচ্ছে শরীরে বেশি ওজন, স্থূলতা বা মেরুদণ্ডের উপরে চাপ। এই যে আমরা যে ইয়েটা দেখতে পাচ্ছি এখন, মেরুদণ্ডের মাঝখান দিয়ে আমাদের কিছু নার্ভ যায়। এই বিষয়টা হচ্ছে কিরকম, মেরুদণ্ডের মাঝখান দিয়ে একটা ফাঁক জায়গা আছে, একটা ক্যানেল আছে, ক্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন প্রকার নার্ভ যায়, স্পাইনাল কর্ড থেকে শুরু করে মোটর নার্ভ, আরো নার্ভ যায়। এই নার্ভটাতে কোনো কারণে যখন চাপ খায়, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চাপ চাপ খেয়ে আছে, তখনই মূলত সাইটিকার যে প্রবলেম সেটা শুরু হয়। কি কি কারণে চাপ খায়, এখন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে কি কি কারণে এই নার্ভগুলো চাপ খায় যায়। এই যে ডিস্কের হার্নিয়েশন, ডিস্কের যখন বেশি বড় হয়ে যায় তখন দেখেন এই মাঝের নার্ভটাকে, মাঝের যে ক্যানেলটা আছে যেখান দিয়ে সব নার্ভগুলো যাচ্ছে তাকে কিন্তু চেপে ধরেছে। এই চেপে ধরা এটাকে বলে হার্নিয়েশন। এখানে আমরা আরেকটু দেখতে পাবো, দেখেন যে ভাটিব্রা ভাটিব্রা বডি দেখতে পাচ্ছেন আপনারা, স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে, যে আমি দুইটা ছবির বামের যে ছবিটা সেটার কথা বলছি। মাঝের ক্যানেল দিয়ে দেখেন স্পাইনাল কর্ড যাচ্ছে। তারপরে আর যে জিনিসগুলো আছে এইটাই যখন
আপনার এইভাবেই যে আক্রান্ত হয়ে যায় ডানের যে ছবিটা, আক্রান্ত হওয়ার পরে ডিস্কগুলা যায় কিভাবে চাপ দেয় ওই নার্ভকে, তখনই কিন্তু আমরা সাইটিকার যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা আমরা আমাদের ফেস করতে হবে। আচ্ছা, উম, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম সাইডে আছে হেলদি স্পাইন, ভালো সুস্থ স্বাভাবিক যে স্পাইনটা আমাদের, আর আমাদের ডান পাশে আছে দেখেন স্পাইনাল আর্থ্রাইটিস, বাতজনিত কারণে যখন এই যে মাঝের যে হালকা গোলাপি কালারের একটা আকার ধারণ করছে, ওখানে একটা ইনফরমেশন আছে, আমরা বুঝতে পারছি যে ওখানে একটা প্রদাহ আছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, আমরা বুঝতে পারছি এটা আমাদের মেরুদণ্ড। দেখেন, আমরা যদি প্রথমের দিকে যাই, তাহলে প্রথমে আছে কি নর্মাল ডিস্ক। আমরা কথা বলছিলাম যে আহ, কি কি কারণে স্পাইনালের হচ্ছে সাইটিকার সমস্যাগুলো হয়। দেখেন, উপরেরটা হচ্ছে নর্মাল ডিস্ক, তারপরে আছে ডিজেনারেটিভ ডিস্ক। আমরা বলছি উম, যে বয়সজনিত কারণে সাধারণত ডিজেনারেটিভ ডিস্ক বেশি হয়। তারপরে আছে বালজিং ডিস্ক, এরপরে হচ্ছে হার্নিয়েশন, হার্নিয়েটেড ডিস্ক, মানে ডিস্কের বৃদ্ধি আমরা ওখানে দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে আপনি দেখেন আমরা থিনিং ডিস্ক, দেখেন ডিস্কটা পাতলা হয়ে গেছে, মাঝের যে আহ, হচ্ছে পুরুত্ব ছিল সেখানে কম দেখতে পাচ্ছি আমরা। তারপর দেখেন অস্টিওফাইট ফরমেশন, অস্টিওফাইট ফরমেশনে দেখেন আমরা দেখতে পাচ্ছি কিভাবে ওখানে অবস্থাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, আসে উপরের ভাটিপ্রাগুলো এবং ভেতরের দিকটা নষ্ট হয়ে গেছে। সাধারণত এটা বাতজনিত যেটা আর্থ্রাইটিসের কারণে এই বিষয়টা আমরা দেখতে পাই। এই যে ওই জিনিসটাই বড় করে যদি আমি দেখি, হচ্ছে অস্টিওফাইট যে ফরমেশন, সেই অস্টিওফাইট ফরমেশন এইরকম অবস্থা আমাদের মেরুদণ্ডের আহ, হয়। এই যে নার্ভগুলোর কথা বলছি, সাইটিকা নার্ভগুলো, যে সহজে নার্ভগুলো যায়, নার্ভগুলো যাওয়ার ধরন অনেকটা এই রকম, এই যে যে পাশ দিয়ে গেছে, আমরা যদি খুব খেয়াল করি তাহলে দেখতে পাবো যে মাঝে লাল কালারের একটা ডিস্ক দেখতে পাচ্ছি আমরা, ওই যে ওগুলোকে ডিস্ক বলে, আমরা তো বললাম একটু আগেই। ডিস্কটা দেখেন ওই নার্ভটাকে চাপ দিচ্ছে কিভাবে, এই নার্ভটাকে যখন চাপ দিবে তখনই আমরা সাইটিকার যে ব্যথা, সেই ব্যথাগুলো সাইটিকা যাকে বলে আর কি, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এই দেখেন, এখানে যদি আমরা আইটু দেখি, এই ডিস্কটা মাঝের ডিস্কটা দেখবেন যে কিভাবে যে ভিতর দিয়ে যে নার্ভগুলো আসে, আমরা যে ক্যানলের কথা বলছিলাম, ন্যারোয়িং ক্যানল, ওই ক্যানলটা অনেক কারণে যে সংকীর্ণ হয়ে যায়, কি কি কারণে সংকীর্ণ হয় তার ভিতরে এই কারণটা অন্যতম একটা কারণ। দেখেন এই ডিস্কটা যায় ওই কেন ওই জায়গাটাকে সংকীর্ণ করে দিচ্ছে এবং ওই নার্ভটাকে ছুঁয়ে গেছে, যেখানে লাল অংশ করে দেখানো হচ্ছে। আমরা সম্ভবত আমার কোনো স্লাইড মিসিং হয়েছে, যেটা মিসিং হয়েছে হচ্ছে সেটা আমি আবার ইনশাল্লাহ ঠিক করে দেবো। আমার মনে হয় কোনো স্লাইড হচ্ছে কোনো একটা ইয়ে মিসিং হয়েছে, হয়তো বা কোনোটা আমি একটু আগে ঠিক করছিলাম তো কোনোটা এলোমেলো হয়েছে। যেটা এলোমেলো হচ্ছে সেটা আমি সামনে আসার পরে আমি ইনশাল্লাহ এটা বুঝাই ঠিক করে দেবো যদি কোনো বিষয় সমস্যা থাকে। এখন আমরা রেপার্টরিতে চলে গেছি। রেপার্টরিতে দেখেন সাইটিকা, এই বিষয়টা আমরা কোথায় পাবো, আমি এখানে তার পেজ নাম্বার সহ কেন রেপার্টরি থেকে দেখাই দিচ্ছি। এক্সট্রিমিটিসের মধ্যে আমরা এই সাইটিকা নার্ভের সাইটিকা যখন যেখানে লেখা আছে সেখানে একটু হলুদ কালার করা আছে, 1064 পৃষ্ঠার মধ্যে আমরা এই সাইটিকার মূল যে রুব্রিক, সেই রুব্রিকটা পাবো। এর সাথে সাব রুব্রিকগুলো আমরা আছে, আমরা জানি যে সহযোগী যে রুব্রিকগুলো আছে, মূল মূল রুব্রিকে আমরা এটা পাবো। তার পরবর্তীতে আমরা যাই সাব রুব্রিকের মধ্যে, এই যে যেমন হচ্ছে সঞ্চালনে উপশম, এটাও
ওই পৃষ্ঠার পর থেকে ওখান থেকে ওই আশেপাশে আছে, ওখানেই আছে। আপনারা পেজগুলো দেখে হচ্ছে, এই জন্য আমি বলেছিলাম যে রেপার্টরি একটা সাথে রাখতে, যদি কারো বুঝতে সমস্যা হয় তারা রেপার্টরি দেখে ঠিক করে নেবেন। এরপরে দেখেন হচ্ছে পরবর্তী যে রুব্রিকগুলা, সেটা হচ্ছে জ্বালাকর ব্যথা যেটা আছে, জ্বালাকর সাইটিকার যে ব্যথাগুলো আছে সেগুলোতে আমরা কি কি মেডিসিন পেতে পারি। তার পরবর্তীতে আছে সঞ্চালনী যেগুলো বৃদ্ধি, সেগুলোতে আমরা এগুলো পাবো। এরপরে ওই সাইটিকা নার্ভের যেটা 1064 পৃষ্ঠা দেখালাম, তারপরে এগুলো রুব্রিকগুলো শুরু হবে। তারপরে দেখেন জ্বালাকর সাইটিকা ব্যথা, এটা সরি, এটা হচ্ছে লোয়ার ইয়েতে যে ব্যথাগুলো হয়, আমি দেখাচ্ছি। হ্যাঁ, যেটা স্পর্শে বৃদ্ধি, এখানে আমরা দেখতে পাচ্ছি টাচিং অ্যাগ যেগুলো আছে সাইটিকা, আপনারা দেখতে পাচ্ছেন টাচিং অ্যাগ, টাচ করলে বৃদ্ধি হচ্ছে, একটু ছোঁয়া লাগলে যে বৃদ্ধি হয়, সেই রুব্রিকটা আমরা দেখাচ্ছি। এই রুব্রিকে এগুলো ফার্স্ট গ্রেড, লালগুলো ফার্স্ট গ্রেড, আর হচ্ছে নীলগুলা হচ্ছে সেকেন্ড গ্রেড, কালোগুলো থার্ড গ্রেডের মেডিসিন আছে আমাদের সাথে। তার পরবর্তীতে আমরা যাই সাইটিকা শুধু দিনের বেলায় বেশি হয়, তখন আমরা এই মেডিসিন দুইটাকে পাবো। গুরু হচ্ছে আমি একসাথে মানে রেপার্টরি, তো এই সাবজেক্টগুলোতেই রেপার্টরিতে কোথায় কোথায় আমরা পাবো বা কিভাবে রুব্রিকগুলো নিব সেটা দেখাচ্ছিলাম। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, যখন সমস্যা হবে তখনই জানাবেন, সমস্যা নাই। পরে পরে জানাতে পারেন, যখন সমস্যা হবে বুঝতে তখনও বলতে পারেন। আমি এরপরে অবশ্য সাইটিকার বিষয়টা আরেকটু সে বলে শেষ করে দেব, মানে যখন শেষ করব তার আগে সাইটিকা কেন হয় সেটা আরেকবার রিপিট করে শেষ করবো, তাই বললাম আর কি। পরবর্তী আমরা পরবর্তীতে যাই। এখানে দেখেন সাইটিকা রাতে বৃদ্ধি, যদি রাতে বৃদ্ধি হয় সেখানে যেখানে সেইগুলোতে কি কি মেডিসিন আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে সন্ধ্যায় বৃদ্ধি। এরপরে ওই সাইটিকার যে মূল মেডিসিনগুলো প্রথমে দেখানো হলো, সাইটিকার যে মূল রুব্রিকগুলা সেটারই একটা হচ্ছে মানে দুই জায়গা থেকে নেওয়া হয়েছে, একটা হচ্ছে অ্যাপ থেকে আর একটা হচ্ছে মূল বই থেকে। অ্যাপ থেকে যেগুলো, বই থেকে যেগুলো লেখা বুঝতে সমস্যা, সেটা আমি আবার ডবল করে অ্যাপ থেকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। তার পরবর্তীতে আমরা কি পাবো, সাইটিকা তো এখন আমরা সাইটিকা পাইলাম, তো সাইটিকার যে মূল লক্ষণগুলো কি কি আছে, শুধু তো সাইটিকাই না, সাইটিকা তো বুঝলাম, তারপরে যে মূল লক্ষণগুলো আছে সেটা হচ্ছে আমরা সেটাও দেখাবো। বাম পাশে হলে এই মেডিসিনগুলো যখন হয়, তারপরে হচ্ছে এই যে শোয়া অবস্থায় বেশি হলে তখন এগুলো আসে। ডান দিকের মেডিসিন এগুলো হয় সাইটিকার ক্ষেত্রে। মজার বিষয় হচ্ছে এখানে সাইটিকাতে কিন্তু ল্যাকেসিস আছে ডান দিকে মেডিসিন, ল্যাকেসিস সাধারণ। হ্যাঁ ভাই বলেন, আব্দুল মোতালেব ভাই বলেন। আপনি খুবই সুন্দর একটা বিষয় আলোচনা করছেন, যেটা কথা না বললেই না। কথা বুঝতে পারছেন না ভাই, সাউন্ড আসতেছে না, আপনার সাউন্ড আসে না ভাই। ভাই আপনি মিউট হয়ে আছেন মনে হয়, কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যায় না ভাই আপনার। আচ্ছা, হুম, এবার আমি বলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি জানি আপনি সবই জানেন, তবে আমি দর্শকের উদ্দেশ্যে আমি বলছি। এই সামান্য এই রেপার্টরি শেখার জন্য কারো কাছে 10,000, কারো কাছে 20,000, এমনকি নিয়মিত হচ্ছে সেমিনার করতেই থাকে শুধুমাত্র এই রেপার্টরিটা শেখার জন্য। জি জি। তো রেপার্টরির আসলে কতটুকু শিখতে হয়, সারমর্ম কতটুকু জানতে হয়, আমি এই বিষয়টা একটু আমিনুল ভাইকে আমি বোঝানোর একটু অনুরোধ করছি যে ভাই, আসলে রেপার্টরির মানে মূল শিক্ষাটা কি, মূল শিক্ষাটা যদি আপনি একটু ফোকাস করে দেন, তাহলে হয়তো দর্শকেরা আর 10,000 বা 20,000 টাকাতে রেপার্টরি শিখতে যাবে না।
আচ্ছা, ধন্যবাদ আব্দুল মোতালিব ভাই। প্রাসঙ্গিক হলে আমি ইনশাল্লাহ বলছি। আচ্ছা, ডান দিকের ব্যথাতে আমরা দেখতে পাচ্ছি মজার বিষয়ে ল্যাকিসিস আছে। আমাদের তো ধারণা শুধু বাম দিকে ল্যাকিসিস কাজ করে, সব সময় সব দিকে একরকম হয় না। আর এই জিনিসটাই আমার একটু কনফিউশন ছিল জি ভাই, বলেন বলেন যে ভাই। ল্যাকিসিস তো আমরা সাধারণত বাম দিকে দেখি, তো আমি একটা বইয়ে দেখলাম যে সাইটিকের ক্ষেত্রে ডান দিকে, তো আমি ভাবছিলাম যে ওটা তো টাইপিং মিসেছে, তার এরকম না, ভেবে ফেললাম যে তাহলে এটা হ্যাঁ জি, সাইটিকের ক্ষেত্রে আমরা ডান দিকে এখানে সেকেন্ড গ্রেড দেখতে পাচ্ছি। অবশ্যই এটা খুব আচ্ছা। গুরুত্বপূর্ণ বিষয় আর কি। জি। জি ভাই। আর যেহেতু কেন রেপার্টরিতে আছে, সেহেতু এটা মানে হটানোর ক্ষমতা কারো নাই। তার পরবর্তীতে আমরা যাই। আমরা এখন যে দেখাচ্ছি, আমরা ব্যথার যে কয়েকটা ধরন বলছি, সাইটিকার ব্যথার ধরনটা কি? একটা হচ্ছে বলছি ঝিঝি লাগা ব্যথা, টিংলিং যেটাকে বলে, টিংলিং ব্যথা। এখানে এই রেপার্টরিতে আমরা, এখানে কিন্তু আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা কিন্তু বাংলা ইংলিশ একই সাথে আছে। যদি লক্ষ্য করেন, দেখেন টিংলিং লেখা আছে, এর মধ্যে বেশ বড় সড়ো করে দেখবেন লেখা আছে ঝিঝি ধরা ব্যথা। আরো কোথায় খুঁজে পাবেন আপনি কোন অংশ, সেটাও পাবেন। তাহলে সাইটিকার মূল লক্ষণের মধ্যে একটা অন্যতম লক্ষণ কি? ঝিঝি ধরা ব্যথা, টিংলিং ব্যথা। সেই ব্যথাগুলা আমরা সেটাকে পাবো কত? 1207 পৃষ্ঠায় আমরা সেই সাইটিকার, এটা এক্সট্রিমিটিসের মধ্যে পাবো। ওই যে উপরে দেখেন, এক্সট্রিমিটিসের মধ্যে 1207 পৃষ্ঠার মধ্যে আমরা এটা পাবো। এরও সাব রুব্রিক গুলা এই আশেপাশেই পাবেন। এই যে লোয়ার উপরের দিকে, নিচের দিকে, ডানে বামে। এরপরই আস্তে আস্তে, মানে এই টিংলিং আছে, টিংলিং এর পরে এখান থেকে শুরু। ডানে হলে কোনটা, বামে হলে কোনটা, রাত্রে বেশি হলে কোনটা, দিনে বেশি হলে কোনটা। এরপরে আপনি যদি পড়েন, আস্তে আস্তে দেখেন, অন্য মেন রুব্রিক না আসা পর্যন্ত যতগুলো আছে সব এই এরই অংশ। শুধু দেখেন, ধরেন লেখা আছে লেফট সাইডে ডান, তখন কি মেডিসিন আছে? ও, তাহলে ঝিঝি লাগা ব্যথা ডান বাম দিকে, তাহলে এই মেডিসিন। ডান দিকে ওইটা, সন্ধ্যার পরে বৃদ্ধি, ও আচ্ছা এগুলা। রেপার্টরির যে কাজটা আমাদের, সেটা আমাদের সামনে মেডিসিনগুলোকে শো করা, দেখানো, অল্প কথায় দু একটা লক্ষণে দেখাই দেওয়া, সেই কাজটা কিন্তু এখানে করছে। তার পরবর্তীতে কি, এই যে যে জিনিসটা আমি তখন ওটা বড় করে দেখাচ্ছিলাম, সেটারই আমি ছোট করে দেখাচ্ছি। দেখেন, আপনার রেপার্টরিতে কিভাবে পাবো? টিংলিং দেখতে পাচ্ছেন, এই এর মাঝে দেখেন বাংলাতে এখানে সুন্দর করে দেয়া আছে ঝিঝি, ঝিঝি ধরা, কাটা ফোটার ন্যায় অনুভূতি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা সবাই তো ইংরেজি একরকম বুঝি না, এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। এরপর দেখেন এখানে আরেকটা মজার বিষয় লেখা আছে, সি নামলেস অথবা অসারতা। দেখুন কি কি জন্য এটা আছে। আমরা জানি যে সাইটিকার মূল লক্ষণের মধ্যে কি দুইটা, একটা হচ্ছে ঝিঝি লাগা ব্যথা, একটা হচ্ছে অবশ ভাব, অসারতা। এই শুধু এখানে আপনাকে এটাই দেখাচ্ছে না, আরো সাথে সাথে আপনাকে মনে করে দিচ্ছে যে আপনি অসারতা দেখুন। মানে যদি এখানে আপনার রুব্রিক গুলো না মিলে, ধরেন ঝিঝি লাগা ব্যথা নাই, তখন আপনি অসারতা ব্যথা যদি থাকে, অসারতা ব্যথার দিকে চলে যাবেন। আচ্ছা, সেখানে কি কি আছে আমরা সেটা দেখতেছি। আমরা নেক্সট দিকে চলে যাই। এই যে যে ব্যথা, আমি যেটা কথা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম সেটাই। এই যে টিংলিং ব্যথা হচ্ছে ঝিঝি ধরার মতো, ঘুমিয়ে পড়লে কাঁটা ফোটার মতো ঝিনঝিন করে। এই ঘুমিয়ে পড়লে কাঁটা ধরার মতো ঝিনঝিন করে, এই যে উপরে সুন্দর করে ইংরেজিতে দেওয়া আছে। আমরা যারা ইংরেজিতে পারদর্শী, তারা ইংরেজি পড়বে, ইংরেজি পড়লে একটু সুবিধা হয়। মানে বাংলার চাইতে মেডিকেল টার্মগুলো ইংরেজিতে বোঝা সহজ। তবে আমি বাংলাকে উড়াই দিচ্ছি না, এমনটা না যারা খুব ভালো ইংলিশ জানে না তারা রেপার্টরি দেখতে পারবে না, তারা চিকিৎসা করতে পারবে না, এই ধারণাটা বর্তমান সমাজে বাস্তব না। এটা আগে হয়তো বা হতে পারতো, আগে অনেকটাই কঠিন ছিল, বর্তমানে কিন্তু মোটেই কঠিন না। তো বাংলা হোক আর ইংরেজি হোক, এটা সমস্যা না, সমস্যা শুধু বুঝতে হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা, ও আমি আব্দুল মোতালেব ভাই সময় খাই নিচ্ছি। আচ্ছা, তারপরে পরবর্তীতে যাই আমরা। সমস্যা। আহ, দেখেন, আমরা যে কথাটা বলছিলাম, ঝিঝি ধরা ব্যথা, নামলেস যে ব্যথা, অসারতা, অসারতা, এটা একটা রুব্রিকের অনেকগুলা মানে হয়। এই জিনিসটা আমরা কোথায় পাবো?
এই জিনিসটা আমরা এক্সট্রিমিটিসের মধ্যে 1035 নম্বর পৃষ্ঠায় পাবো। এখান থেকে এটা শুরু, মূলত এটা বাকি অংশ আরেকটাতে আছে, এটা শেষের দিকে। আমি পৃষ্ঠা নাম্বার আপনাদেরকে দেখানোর জন্য আর কি এইভাবে নিয়েছি। এই যে এখান থেকে আমরা এইখান থেকে তারপরে দেখেন নিচের গুলো সুন্দর করে দেয়া আছে, ডান বাহু ও বাম হচ্ছে সরি ডানে ও বাম পায়ে, তারপর আছে বাম দিকে। এই যে দিনের বেলাতে বেশি, দিবা ভাগে বেশি, দেখেন দিবা ভাগে বেশি লাইকোপোডিয়াম আছে, এইরকম আর কি আপনারা একের পর এক রুব্রিক গুলা পাবেন। অসারতার মূল যে অ্যাপ থেকে দেখাচ্ছি সম্পূর্ণটা, আপনারা এটা পরবর্তীতে হচ্ছে স্ক্রিন সবকিছু তো থেকে যাচ্ছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন, মিলা দেখে নেবেন। তার পরবর্তীতে আমরা কি পাবো? আচ্ছা, এখন আমরা তো ওগুলো দেখলাম। মূল যে ব্যথা আমরা বলি মাজা ব্যথা, মূলত মাজা ব্যথা তো আর ওইভাবে হয় না, এটা আমাদের কথা মানে মুখের ভাষাতে হয়। আসলে তো মাজা ব্যথা বলে মেডিকেল টার্মে তেমন কিছু হয় না। লাম্বার রিজিয়ন, মেরুদণ্ডের যে নিচের হাড়গুলো আছে, এল থেকে যেগুলো শুরু, এল দিয়ে যেগুলোকে বোঝানো হয়, এইগুলো আমরা আমাদের রেপার্টরিতে ব্যাক যে হচ্ছে অধ্যায় আছে, ব্যাকের মধ্যে পাবো। এই যে লাম্বার রিজিয়ন পেন, ব্যাকের দেখেন লেখা আছে কোটি ব্যথা। কোটি ব্যথা মানে কোটি দেশ মানে মাজা ব্যথা। এখানে আমরা পাবো 905 নম্বর পৃষ্ঠাতে। মাজা ব্যথা সংক্রান্ত যতগুলো মাজা ব্যথা, মূল ব্যথা, এই ব্যথাগুলো আমরা ব্যাক চ্যাপ্টারে, ব্যাক অধ্যায়ে হচ্ছে আমার এখান থেকে পাবো। ব্যথা শুরু মূলত এখান থেকে, মাজা ব্যথা শুরু। নেক্সট যাই আমরা। সাইটিকার কিছু মেডিসিন সংক্ষিপ্তভাবে দু এক কথায় কোন মেডিসিন, দর্শকরা আবার মানে বেশিরভাগ মানুষ এটা খুব পছন্দ করে, বেশি ঝামেলা পছন্দ করে না, খুব শর্টকাট করতে চাই আমরা। শর্টকাট আমার কাছে মাঝে মাঝে এরকম ফোনও আসে যে শর্টকাট ওয়েতে কি করা যায়, মানে এটা শেখানোর জন্য। আচ্ছা দেখেন, অল্প কথায় কিছু মেডিসিন আমরা দেখতে পাচ্ছি। রাগ বা মানসিক চাপের পরে ব্যথা শুরু হলে হাঁটু ভাঁজ করে রাখলে আরাম, কলোসিন। ম্যাকফস, গরমে আরাম পায়, টান ধরা ব্যথা। নাফালিয়ামের ব্যথা, পা অবশ ও ঝিঝি লাগা ভাব। নাফালিয়াম সাইটিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। অনেক ক্ষেত্রেই নাফালিয়ামটা আসে। রাস্টক্স, আমরা রাস্টক্সের লক্ষণ জানি। নড়াচড়া করলে ভালো লাগে, বিশ্রামে খারাপ লাগে। ব্রায়োনিয়া, নড়াচড়া করলে বাড়ে, বিশ্রামে আরাম লাগে। আর্নিকা, আঘাত ও অতিরিক্ত পরিশ্রমের পরে ব্যথা। নাক্সভাম, ঠান্ডা বা বসে কাজ করলে ব্যথা বাড়ে, ঠান্ডায় বা বসে কাজ করলে ব্যথা বাড়ে। তার পরবর্তীতে কি আসছে আমরা দেখতে আর কিছু মেডিসিন দেখে নিই। অ্যাসকুলাসিস, কোমর থেকে নিচের দিকে ভারী ব্যথা, বিশেষ করে পিঠের নিচের অংশে টান ধরা ভাব। অ্যাসকুলাসিস। হাইপেরিকাম, স্নায়ুতে আঘাত লাগার পরে ব্যথা বা ঝিনঝিন ভাব। ক্যামোমিলা, অসহ্য ব্যথা, রাগ করলে বেড়ে যায়, ব্যথা রাগে বেড়ে যায়। আরাম পেতে চিৎকার করতে ইচ্ছা করে। কেলিকার, ডান পাশের সাইটিকা, কোমরের দুর্বলতা, পায়ের জ্বালা ভাব। বেলিসপেরেনিস, ঠান্ডা লাগার পরে ব্যথা, বিশেষ করে কোমর বা নিতম্বে। কোমরকে নিতম্ব বলে, হচ্ছে কোটি দেশও বলে, এক এক সময় এক এক জায়গায় এক এক কথা বলে। তা আমরা একটু এই শব্দগুলা সাথে একটু পরিচিত হলে সুবিধা হবে। ফাইটোলক্কা, গভীর টান ধরা ব্যথা, পেশি ও স্নায়ুতে প্রদাহজনিত কষ্ট। রুটা, অতিরিক্ত বসে থাকা বা পরিশ্রমের পরে ব্যথা বাড়ে। টেন্ডন ও লিগামেন্টের টান ধরা। আমরা দেখে নিলাম সাইটিকার কিছু অল্প কথায় মেডিসিন। আচ্ছা, মূলত আমার সাইটিকা শেষ, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। শেষের বেলা আমি শুধু আরেকবার একটা জিনিস রিপিট করে শেষ করে দেব। আমরা এখন অর্গান সূত্র 5 দেখতেছি। অর্গান সূত্র 5 নাম্বার, রোগীর সম্পূর্ণ ও ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল লক্ষণ সংগ্রহ করতে হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, মূল বক্তব্য সহজ বাংলায়, শুধু রোগের নাম দেখে চিকিৎসা করা যাবে না,
প্রত্যেক রোগীর শরীর, মন, প্রকৃতি ও প্রতিক্রিয়া আলাদা। তাই প্রতিটি রোগীর ব্যক্তিগত লক্ষণ, অভ্যাস, স্বভাব, রুচি, কিসে আরাম, কিসে পীড়া বাড়ে, আবহাওয়ার প্রভাব সবকিছু চিকিৎসকের জানতে হবে। এই ব্যক্তিগত ভিন্নতাই সঠিক রেমেডি নির্বাচন করে। কথা আমার না, কথা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের অর্গাননের 5 নম্বর সূত্রের কথা। 5 নম্বর সূত্র ব্যাখ্যা সহ সহজ বাংলায় মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আমরা 6 নম্বর সূত্র, আমি 2টা সূত্র আলোচনা করব। 6 নম্বর সূত্র, 6 নম্বর সূত্র অর্গাননের 6 নম্বর সূত্র কি বলছে? রোগের সম্পূর্ণ টোটালিটি অফ সিমটম সংগ্রহ করাই চিকিৎসার ভিত্তি। টোটালিটি অফ সিমটম, রোগের সম্পূর্ণ টোটালিটি সংগ্রহ করাই চিকিৎসার মূল ভিত্তি। এটার সহজ বাংলা কি? মূল বক্তব্য যেটা হচ্ছে, রোগের নাম, রোগের জায়গা বা 1-2টি লক্ষণ নয়, রোগীর সমস্ত শারীরিক, মানসিক, সাধারণ লক্ষণের সমষ্টি, এটাই রোগ। শুধু একটা নাম রোগ নয়, বা 2-1টা লক্ষণ রোগ নয়। রোগটা কি জিনিস? রোগের নাম, রোগের জায়গা বা 1-2টা লক্ষণ রোগ নয়। রোগটা হচ্ছে রোগীর সমস্ত শারীরিক, মানসিক, সাধারণ লক্ষণের সমষ্টি, এটাই হচ্ছে রোগ। চিকিৎসক রোগীর সব লক্ষণ একত্রে করে একটি সুস্পষ্ট টোটাল ছবি তৈরি করতে হবে। এই সম্পূর্ণ টোটালিটি অনুযায়ী ওষুধ নির্বাচন করতে হবে। যে ওষুধটি সেই টোটালিটির সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়, সেটি সঠিক রেমেডি। আমার এই সহজ বাংলা অর্গানন বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা হওয়ার কথা না। এরপরে আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি সাইটিকা সম্পর্কে একটু ফাইনালি একটা, যদি কারো বুঝতে সমস্যা হয় আরেকবার বলছি, যে সাইটিকা মূলত সাইটিক নার্ভ L4 থেকে শুরু করে S3 পর্যন্ত যে দিয়ে শুরু হয়ে পায়ের নিচ পর্যন্ত যে নার্ভটা চলে যায়, সেটাই হচ্ছে আমাদের সাইটিক নার্ভ। এই নার্ভটা যখন কোনো কারণে সেখানে চাপ পড়ে, প্রদাহ সৃষ্টি হয়, তখনই যে ব্যথা হয়, যে সমস্যাগুলো হয়, সেইটাকে আমরা বলি সাইটিকা। সাইটিকা মূলত যেই কারণগুলোতে হয়, সেই কারণগুলো আমরা দেখতে পাচ্ছি। ইমেজ দিয়ে লাভ হবে না, এখন আমরা সাইটিকার কথা বলেছি যে কারণগুলো, আমি কারণগুলো একটু দেখতেছি। সাইটিকার মূল কারণ কি? সাইটিকার মূল কারণ আমরা দেখতে পাচ্ছি ডিস্ক বাল্জ, ডিস্ক পোলাপস ডিস্ক মানে হচ্ছে পিএলআইডি, আমরা এখন সহজ ভাষায় যাকে বলি, খুব পরিচিত নাম পিএলআইডি, সবাই জানে। ডিস্ক স্লিপ, এটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে স্পাইনাল ক্যানেল ন্যারোয়িং, স্পাইনাল যে কর্ড আছে সেটা সংকীর্ণ হয়ে যাওয়া। তৃতীয় কারণ মাসল স্পাজম, পিউফর্মিস সিনড্রোম। মাসল স্পাজম মানে মাসল টাইনে ধরা, টান ধরা, যে মাসল ব্যথাটা, সেটার জন্য হয়। হঠাৎ ভারী কিছু তুললেই সমস্যা হয়, দীর্ঘ সময় বসে কাজ করলে এটা হয়, বয়সজনিত ডিস্ক হয়ে গেলে এই জিনিসটা হয়। তার পরবর্তীতে কি ডিস্ক ভালভ বা ডিস্ক পোলাপ কি জিনিস, এই জিনিসটা আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না। সেই জিনিসটা ওই জন্য আবার বলছি, আমাদের ভার্টিব্রার মাঝখানে একটা অংশ থাকে যেটাকে আমরা ডিস্ক বলি। সেই ডিস্কের ভিতরে নরম জেলির মতো পদার্থ থাকে, বাইরের দিকে একটা শক্ত আবরণ থাকে। কোনো কারণে, যে কারণগুলো আমরা বললাম, এই কারণে যখন ডিস্কটা ফেটে যায়, ডিস্কের যে নরম জেলি এগুলো বাইরে আসে, তখনই আমরা এটাকে ডিস্ক পোলাপস বলি। ডিস্ক বাল্জ হচ্ছে পোলাস বা হার্নিয়েশন বলি। এইভাবে একইভাবে এই ডিস্কগুলো যখন ক্ষয়ে যায়, তারপরে হচ্ছে যখন আপনার কোনো কারণে আর্থ্রাইটিস হয়, সেখানে বাত হয়, তারপরে যে সমস্যাগুলো তৈরি হয়, সেটাই মূলত আমাদের এই সাইটিকার যে লক্ষণ, সেই লক্ষণগুলো আমরা এগুলোতেই দেখতে পাই। এটাই হচ্ছে আমার আজকের আলোচনা। আমি সাইটিকার মূল কারণগুলা বললাম। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়
আমাকে এখন হোক পরে হোক যখনই হোক জিজ্ঞেস করলে আমি ইনশাল্লাহ যদি জানি আমি তাহলে আমি বিষয়গুলো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব অবশ্যই। এরপরে আমার আব্দুল মোতালেব ভাই এখন নাকের পলিপাস বিষয়ে কথা বলবে। আব্দুল মোতালেব ভাই আপনি শুরু করেন, আমি আপনার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি একটু। আসসালামু আলাইকুম। ভাই ভাই আব্দুল মোতালেব ভাই আপনি কথা বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনাকে দেখতেও পাচ্ছি না। আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই, আপনার কথা শোনা যায় না। ভাই এবার এখন শোনা যায়। কথা শোনা যায়? হুম হুম। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এভাবেই শুনতে হবে, এর চাইতে আর ভালো করা যাবে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আমি তার আগে ভাই একবারই ফার্স্টটা দিন, যেটা নাকের পলিপাসের রিয়াকশনটা আমি না দিলাম। তো আচ্ছা যাই হোক, আমি যতটুকু পারবো ইনশাল্লাহ শেষ করে দেব। তার আগে 1 মিনিটে আমি একটু পরিচয় করে দিই একটা ভাইকে। আমাদের সাথে আছে, হ্যাঁ ইয়েস, এটাই রাখেন। আমাদের সাথে আছে রোহিদাস দাদা, যা আমাদের উনিও সহযাত্রা হিসেবে আছে, কিন্তু উনি প্যাথোলজিতে আছেন এবং নিজস্ব তার ক্লিনিক আছে। তো যাই হোক, দাদা আমাদের সাথে আছে, এটা অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা একটু বলি, দাদার কাছে একটা রেপার্টরি আছে, হচ্ছে কেন্ট রেপার্টরি, মাসুদেরটা, বাংলা ইংরেজি দুইটাই। যদি আপনারা কারো দরকার হয় তাহলে পর আমাদেরকে জানায়েন, আমরা ব্যবস্থাটা করে দিতে পারবো। তো যাই হোক, আমার হাতে অনলি 15টা মিনিট আছে। আমি জানি না এই 15টা মিনিটের মধ্যে আমি শেষ করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব শেষ করে দেওয়ার। তো আমি দ্রুত গতিতে বলবো, আপনারা যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি এটা বলে দেব। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে নাকের পলিপাস। তো নাকের পলিপাস নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে এবং ভুল প্রচলন আছে। এই কারণে ভুল চিকিৎসাও চলে আসছে। এই ভুল চিকিৎসার কারণে কেউ কিছু বলছিলেন? আচ্ছা, তাহলে একটু মিউট করে দেন, তাহলে আমার একটু সুবিধা হয়। আচ্ছা, এই কারণে ভুল যেহেতু তথ্য, তাহলে ভুল ভাবে চিকিৎসা হবে, এটাই স্বাভাবিক। আর একটা ভুল যখন চিকিৎসা হয়ে যায় তখন রোগীর যে কত কষ্ট আপনাদের কাছে মাঝে আপনি তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাদের যেহেতু পেশাটাই সেবা, তাহলে অতএব রোগীর ক্ষতি করে তো লাভ নাই। তো আমি পলিপাসটা প্রথম সিলেকশন করলাম এই কারণে যে আমাদের এই পলিপাসের এমন কোনো ডাক্তার নাই যে ওর কাছে পলিপাসের চিকিৎসার জন্য রোগী যায় না। আর এমনও রোগীও আছে যে আমাকে 1 সপ্তাহের মধ্যে পলিপাস ভালো করে দিতে হবে, অথবা কেউ কেউ গ্যারান্টিও দেয় যে হচ্ছে 15 দিনের মধ্যে পলিপাস সম্ভব। তো যাই হোক, আমি আসি পলিপাসটাকে যদি আমরা নির্ণয় করি, তার আগে পলিপাসের বিষয়টা আমি আগে আসি। পলিপাসটা ভাই একটু পরবর্তীটা আপনি ছবিটা একটু কালেক্ট করেন, পরবর্তী। আচ্ছা, নাকের ভিতরে না, তারপরে ইয়েস, হ্যাঁ এটা। আচ্ছা, নাকের পলিপাসের দেখেন এখানে একটা ছবিতে আপনার স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন, টারবিন, এই জিনিসটা আছে। তো টারবিনটা নাকের ভিতরের অংশে, মানে হাড়ের উপরে থাকে, সেটা সেট সদস্য কাঠামোগত। এটার কাজ হচ্ছে আমাদের শরীরে
মানে কত কত পার্সেন্ট তাপ লাগবে, কত পার্সেন্ট মানে বাতাসের আর্দ্রতা লাগবে বা ঠান্ডা লাগবে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ন্ত্রণ করলে যখন মানে ফুসফুসেতে প্রবেশ করে, অনেক আমরা তো অনেক সময় অনেক পরিবেশে যাই, কোন সময় এয়ার কন্ডিশনে থাকি, কোন সময় অত্যন্ত উষ্ণ জায়গাতে থাকি। যখন উষ্ণ জায়গাতে থাকি, সেই উষ্ণ ওই পরিমাণে যদি আমরা সরাসরি ফুসফুসেতে পাই, তাহলে ফুসফুসের মানে সমস্যা তৈরি হবে। অথবা আবার আমরা যদি অত্যন্ত ঠান্ডা জায়গাতে যাই, সেই ঠান্ডা জায়গাতে যখন যাব, তখন ফুসফুসে ওই পরিমাণে ঠান্ডা বাতাস নিতে পারবে না। তাই এই টারবিনের দ্বারাই হচ্ছে এটা নিয়ন্ত্রিত হয়। এই এই টারবিনটার মানে গঠন, এটা ভাস্কুলার টিস্যু দ্বারা গঠিত এবং এটি স্লোমা ঝিল্লি দ্বারা গঠিত আছে। আর এটা যখন সমস্যা হয়, এই মানে টারবিন গুলোর কোন যখন সমস্যা হয়, তখন এটা ফুলে যায়। হ্যাঁ, আর এই ফুলে যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসের বাধা সৃষ্টি হয়। এবং এইটা ফুলে যাওয়ার অনেক কারণ আছে। তার অ্যালার্জি হতে পারে, বা অত্যন্ত সর্দি হতে পারে, অথবা হরমোন জনিত সমস্যা হতে পারে। এই টারবিনটাকে আমরা অনেক সময় পলিপাস হিসেবেই মানে ধরে থাকি, যে অনেকেই আমরা পলিপাসটাকে, এই টারবিনটাকে আমরা বুঝতে না পারাই বা প্রতারণার কারণেই হচ্ছে অনেকেই বলে যে না এটাই পলিপাস। হ্যাঁ, তো আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। ভাই নেক্সট ছবিটা একটু দেখান। আচ্ছা, যেটা আমি টারবাইনের কথাটা বললাম, টারবাইনটা দেখেন যখন কোনো সমস্যা তৈরি হয়, তখন এই টারবাইনটা হচ্ছে এইভাবে নাকে হচ্ছে বড় হয়ে যায়। এই বড় হওয়ার কারণে তখন শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। আর এই কারণে অনেকে এটা দেখে মনে করে যে এটা পলিপাস। হ্যাঁ, এটা পলিপাসের একটা অংশ, তবে এটা অস্বাভাবিক কারণে বাড়ছে। কি কারণে বাড়ছে সে কারণটাই হচ্ছে পলিপাস। হ্যাঁ, এটা মানে নরমালটা স্বাভাবিক থাকাটাই হচ্ছে পলিপাস হচ্ছে স্বাভাবিক, আর যেটা ইনলার্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেটাই পলিপাস। হ্যাঁ ভাই, পরে নেক্সট ছবি দেখেন। এই যে দেখেন, ভাই একটু জুম যদি করতে পারেন তাহলে একটু বেশি ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবারকার দেখেন টারবাইনটা দেখেন কোথায় আছে, কোন সাইডে আছে। একবারই নাকের যদি আমার দিকে তাকান তাহলে একটু বেশি ভালো হয়। নাকের এই পাশে, মানে আমি ডানটাকে যদি দেখাই, তাহলে ডানের এই পাশে টারবাইন আছে। হ্যাঁ, এটা সকলেই দেখতে পাবেন, আপনারা যে কেউ বাসাতে চেক করলে দেখতে পাবেন। এটা যদি কোনো কারণবশত ফুলে যায়, আর দেখেন, আর পলিপাসটা হচ্ছে তার আরো নিচে, তো ওটারও ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। তো ভাই নেক্সট ছবিটা দেখান। তো এই জিনিসটা যখন ফুলে যায়, তখনই ওই সর্দি ভাবটা আসে। আপনারা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন কি কতখানি মানে সর্দি ভাব, আর এই সর্দিটাই হচ্ছে নাকের পলিপাসের অন্যতম কারণ। আর অন্যতম হচ্ছে কারণ, আমি পলিপাস বিষয়ে বলি, তারপরে আমি মাংস বৃদ্ধির বিষয়ে আসছি। পলিপাসটা এক ধরনের রোগ, তবে নাকের এক ধরনের লাইসিন। ভাই পরের ছবিটা দেখেন, পরের ছবিটা না, সরি, হচ্ছে একবারে প্রথম দিকে, ইয়েস, আরেকটা না, প্রথমটা, একদম প্রথম, ইয়েস। হ্যাঁ, তো আচ্ছা, এটা এক ধরনের রোগ, নাকের লাইসিন মিউকাস মেমব্রেন থেকে এটা হয়। এটার অনেক সময় ইডেমা দ্বারা হয়। আর ইডেমা বলতে আসলে আমরা নাকের ভিতরে ফোলা ভাবটা বোঝায়। আর ইডেমা যখন ফুলে যায়, তখনই আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয়। আর এখানে এক ধরনের তরল পদার্থ জমে, যেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখালাম। আর এই তরল পদার্থ জমার কারণেই যে টারবাইনটা ফুলে যাওয়ার কারণে হচ্ছে নাকের পলিপাসের তৈরি হয়।
আর নাকের পলিপাসটা হওয়ার মূল কারণটা আসলে কি? কারণটা, এক নম্বর কারণ হচ্ছে অজানা। কি কারণে হয়েছে সেটা জানা নাই। দুই নম্বর হচ্ছে অ্যালার্জি কারণে। দীর্ঘদিন যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে। তিন নম্বর হচ্ছে সর্দি এবং উপরের শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা তৈরি হলে, প্রদাহজনিত নির্দিষ্ট কিছু ওষুধের সংস্পর্শে থাকায়, গর্ভ অবস্থায়, অনেক সময় অনেক সময় সঠিক কারণটা জানা যায়নি। জানি না এই নাকের পলিপাসটা শেষ করতে পারবো কিনা, 6 মিনিট আছে আর। নাকের পলিপাস হলে তার লক্ষণ নাক বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস নিতে সমস্যা তৈরি হয়, নাকের গন্ধ নিতে বা ঘ্রাণ শক্তিটা কমে যায়, নাকের সর্দি, ঘোলাটে সর্দি পড়ে, তারপরে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, নাকের এবং গালের কাছাকাছি একটা চাপ অনুভূতি তৈরি হয়, মাথা ব্যথা করতে পারে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, বারবার সর্দি বা সাইনোসাইটিস তৈরি হয়। মাংস বৃদ্ধি যদি বলা হয় তাহলে মাংস বৃদ্ধিটা কি জিনিস? মাংস বৃদ্ধিটা হচ্ছে টারবেইন বা নাকের পলিপাসের যে পিছনে দীর্ঘদিন যদি অ্যালার্জি তৈরি হয়, অ্যালার্জি থাকে বা দীর্ঘদিন প্রদাহ থাকে বা সংক্রমণ হয় বা শুষ্ক বাতাস বা বিভিন্ন কারণবশত এটি নাকের পলিপাসের পার্শ্ববর্তী জায়গাতে টারবাইনের পিছনে কিছু অংশ, কিছু টিস্যু বড় হয়। এই বড় হওয়াটাই হচ্ছে মাংস বৃদ্ধি। মাংস বৃদ্ধির কারণ ওই একই বিষয়, অ্যালার্জি বা সংক্রমণ বিষয়। তারপর হচ্ছে দীর্ঘস্থায়ী প্রদাহ, আর্দ্রতার কারণে, হরমোনজনিত কারণে। এটা হচ্ছে নাকের পলিপাস। আর নাকের পলিপাসের যদি হয়ে থাকে তাহলে নাকের পলিপাস আর নাকের মাংস বৃদ্ধি কম বেশি একই ধরনেরই লক্ষণ। তো আমি লক্ষণটা আমি বলছি না, 5 মিনিটে শেষ করতে হবে, এজন্য। তো ভাই পরবর্তীতে পলিপাস এবং যেটা মাংস বৃদ্ধি আছে সেটা একটু দেখান, তাহলে একটু বেশি ভালো হয়। না না বলো না, আপনি ছেড়ে চলে আসছেন, ছেড়ে চলে আসছেন প্রথম দিকে। আরো আরেকটা, না আরেকটা, ইয়েস। দেখেন এইটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে নাকের পলিপাস কোনটা আর নাকের হচ্ছে মাংস বৃদ্ধি কোনটা। আচ্ছা, এটা আপনাদের দেখায়, আমি একটু পার্থক্য সংক্ষিপ্ত হারে বলি। 1 নাম্বার হচ্ছে যদি পলিপাস হয় তাহলে শ্বাস প্রশ্বাসটা কিভাবে, নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, এটা হচ্ছে। আর মাংস বৃদ্ধি হলে নাক বন্ধ হয়ে যায়, বিশেষ করে এক পাশে থাকে। মাংস বৃদ্ধি যদি হয় তাহলে এক পাশে থাকে, আর পলিপাস হলে 2 পাশে হবে। ঘ্রাণ শক্তি পলিপাসে কমে যায়, আর হচ্ছে মাংস বৃদ্ধিতে কমে না। আর হাঁচি কাশি যদি বলেন, হাঁচি কাশি নাকের পলিপাসে বেশি থাকে আর মাংস বৃদ্ধিতে সাধারণত কম হয়। কণ্ঠস্বর নাকের পলিপাসে পরিবর্তন হয় না, আর হচ্ছে মাংস বৃদ্ধিতে শিশুদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়। আর হচ্ছে পলিপাসের কারণে কানটা বন্ধ ভাব হয় বা এক্সট্রা ধরনের, তেমনটি ভাবে কানেও শুনতে পাবেন না নাকের পলিপাসটা হলে। আর যদি মাংস বৃদ্ধি হয় তাহলে এটা আপনার হচ্ছে নাকের পলিপাসের যদি হয়, নাকের পলিপাস হলে কানে আপনার শব্দটা প্রতিধ্বনি হবে। আর হচ্ছে মাংস বৃদ্ধি যদি হয় তাহলে এই ক্ষেত্রে সেটা হবে না। আচ্ছা, আর নাকের পলিপাসে সাধারণত ব্যথা হয় না, আর মাংস বৃদ্ধিতে ব্যথা তৈরি হয়। আচ্ছা, আমি আর বেশি দূর এগোতে চাচ্ছি না। এটা যদি আপনারা অপচিকিৎসা দেন, অপচিকিৎসা কিভাবে দেয়? সাধারণত একটা অ্যাসিড আছে, একটা অ্যাসিড
ভাই একবার অপোজিশনে চলে যান। অ্যাসিড হচ্ছে ওইটা ওটাতে অ্যাসিড দিয়ে পুড়ে দেয়, দিয়ে ছোট করে দেয়, টারবাইনটা থেকে ছোট করে দেয়। এবারকার আপনারাই বলেন যদি টারবাইনটা ছোট হয়ে যায় তাহলে পরবর্তীতে তার কি সমস্যা হতে পারে? তো পরবর্তীতে সমস্যা দেখেন ওই ধরনের অ্যাসিড ব্যবহার করার কারণে দেখেন এই ছেলেটার কি অবস্থা। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা দেখাই। আচ্ছা, এই দেখেন ওরা অসতর্কত ভাবে অ্যাসিডটা প্রয়োগ করার কারণে দেখেন নাক আর মুখের যে নরম স্থানটা সেটা কিভাবে ফাঁক হয়ে গেছে। দেখেন এই এখন এর খাবারের কত সমস্যা সেটা বুঝতেই পারছেন। আচ্ছা, তার নেক্সটটা এটাও দেখেন কিভাবে ইনফেকশন হয়ে গেছে। হ্যাঁ, তারপর একটা ভাই, আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে এক ধরনের অ্যাসিড দ্বারা যারা গ্যারান্টি দেয় যে 1 সপ্তাহের মধ্যে অথবা 15 দিনের মধ্যে নাকের পলিপাস ভালো করা যায়, 100% গ্যারান্টি, তারা এই ধরনের কাজটা করে। অতএব আমি আপনাদেরকে অবশ্যই উদাত্ত আহ্বান জানাবো, এরকম ধরনের রোগীকে বিপদে ফেলে আপনি 2 টাকা ইনকাম করবেন, এই 2 টাকা আপনার পিছনেও কোনো না কোনো দিক দিয়ে চলে যাবে। অতএব আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ধাতুগত চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিবেন। সময় না থাকার কারণে আমি আর অন্যান্য ওষুধ বলতে পারলাম না। নেক্সট কোনোদিন যদি হয় তাহলে আমি ইনশাআল্লাহ